ভাই একটু থামো। আজকে আমি তোমার সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে আমাদের সমাজে কেউ কথা বলে না, যেটা নিয়ে আলোচনা হলে মানুষ চুপ করে যায়, লজ্জা পায়, রেগে যায়। কিন্তু বাস্তবে এই বিশ্বাসটা প্রতিদিন হাজার হাজার পরিবার ভাঙছে, লাখো সন্তানের জীবন ধ্বংস করছে এবং কোটি মানুষের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বাসটা হলো, কেন কিছু বিবাহিত নারী তাদের সংসারের বাইরে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন। এখন এই প্রশ্নটা শুনে তোমার প্রথম প্রতিক্রিয়া কি? হয়তো রাগ, এসব মেয়ে খারাপ। হয়তো ঘৃণা, চরিত্রহীন। হয়তো উদাসীনতা, আমার সাথে এটার কোনো সম্পর্ক নেই কি। কিন্তু ভাই, আমি তোমাকে বলছি একটু ধৈর্য ধরো। কারণ আজকে আমি তোমাকে এই বিষয়ের সেই দিকটা দেখাব যেটা কেউ দেখায় না। আমি তোমাকে মনোবিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, গবেষণার ভাষায় বলবো এর পেছনে কি কাজ করে। এবং শুরুতেই 3টি জিনিস পরিষ্কার করে দিই। 1. এই ভিডিও পরকীয়াকে সমর্থন করে না। পরকীয়া একটি ভুল সিদ্ধান্ত, একটি ক্ষতিকর আচরণ এবং এটি পরিবারকে ধ্বংস করে। এটা আমি পরিষ্কার জানি এবং মানি। 2. কেন হয় কি বোঝা মানে ঠিক আছে কি বলা না। চিকিৎসক যখন ক্যান্সারের কারণ খোঁজেন তখন তিনি ক্যান্সারকে সমর্থন করেন না, তিনি কারণ বোঝেন যাতে প্রতিরোধ করতে পারেন। আমিও তাই করছি। 3. এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো সম্পর্ক রক্ষা করা, তোমাকে সচেতন করা, যাতে তুমি তোমার দাম্পত্য জীবনের সমস্যাগুলো চিনতে পারো, বুঝতে পারো এবং সমাধান করতে পারো সেই সমস্যাগুলো বিস্ফোরণ হওয়ার আগেই। তো আজকে আমি তোমাকে বলবো, মনোবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ঠিক কোন 7টি গভীর কারণ চিহ্নিত করেছেন যেগুলো একজন বিবাহিত নারীকে সংসারের বাইরে ঠেলে দিতে পারে। এবং প্রতিটি কারণের সাথে আমি বলবো সমাধান কি, প্রতিরোধ কিভাবে সম্ভব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে আমি সমাধানের ব্যাপারে বিস্তারিত বলবো এবং সেই অংশটুকুই হয়তো তোমার সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে। চলো শুরু করি। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করে দাও। মূল কারণগুলোতে যাওয়ার আগে কিছু তথ্য জেনে নাও যেগুলো তোমাকে এই বিষয়ের গুরুত্ব বুঝতে সাহায্য করবে। পরিসংখ্যান 1। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ম্যারিয়েজ অ্যান্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী প্রায় 15% বিবাহিত নারী তাদের জীবনে অন্তত একবার বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এবং যদি আবেগীয় পরকীয়া, ইমোশনাল অ্যাফেয়ার যোগ করা হয় তাহলে এই সংখ্যা 35-40% পর্যন্ত যায়। পরিসংখ্যান 2। জার্নাল অব ম্যারিয়েজ অ্যান্ড ফ্যামিলিতে প্রকাশিত গবেষণা অনুযায়ী গত 20 বছরে নারীদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের হার 40% বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে গবেষকরা চিহ্নিত করেছেন অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মিডিয়ার প্রভাব এবং পরিবর্তিত সামাজিক মূল্যবোধ। পরিসংখ্যান 3। শার্লি গ্লাস, যাকে গডমাদার অফ ইনফাইডেলিটি রিসার্চ বলা হয়, তার গবেষণায় দেখা গেছে 82% পরকীয়া শুরু হয় কি শুধু বন্ধুত্ব হিসেবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে একজন নারী সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেন না আজ আমি পরকীয়া করব, বরং এটা একটা ধীর, ক্রমবর্ধমান প্রক্রিয়া যেটা ছোট ছোট ফাটল থেকে শুরু হয় এবং একসময় বিশাল ভাঙনে পরিণত হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটা হলো এটা, 68% পরকীয়া প্রতিরোধযোগ্য যদি দুজন সঙ্গী তাদের সম্পর্কের সমস্যাগুলো সময়মতো চিহ্নিত করতে এবং সমাধান করতে পারেন। সূত্র, গটম্যান ইনস্টিটিউট রিসার্চ। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে পরকীয়া হয় কারণ সম্পর্কে এমন কিছু সমস্যা ছিল যেগুলো সমাধান করা হয়নি। এবং সেই সমস্যাগুলো বোঝাই আজকের ভিডিওর উদ্দেশ্য। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এস্থার পেরেল, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দাম্পত্য থেরাপিস্টদের একজন, তার বই দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স কি লিখেছেন, পরকীয়া কখনোই শুধু একজনের দোষ না এবং পরকীয়া কখনোই শুধু যৌনতার বিষয় না। এটা হলো একটি জটিল মানবিক অভিজ্ঞতা যার পেছনে আছে অপূর্ণ চাহিদা, চাপা আবেগ এবং অনেক সময় বেঁচে থাকার একটি মরিয়া চেষ্টা। এটা পরে তোমার হয়তো মনে হচ্ছে বেঁচে থাকার চেষ্টা, এটা তো অতিরঞ্জন। ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপর সিদ্ধান্ত নিও। এবার আসি মূল কারণগুলোতে। প্রথমে এবং সবচেয়ে সাধারণ কারণটি হল দীর্ঘমেয়াদী আবেগীয় অবহেলা। এটা কি? সহজ ভাষা, যখন একজন মহিলা তার স্বামীর কাছ থেকে বছরের পর বছর ধরে আবেগীয় সংযোগ, মনোযোগ এবং ভালোবাসার প্রকাশ পান না, তখন সেটাকে বলা হয় আবেগীয় অবহেলা। এটাকে বোঝার জন্য একটা উপমা দিই। ধরো একটা ঘরে একটা গাছ আছে। গাছটাকে প্রতিদিন পানি দিতে হয়, আলো দিতে হয়, যত্ন নিতে হয়।
এখন যদি তুমি সেই গাছটাকে পানি দেওয়া বন্ধ করে দাও, কিন্তু টবটা ঠিকমতো রাখো, সুন্দর জায়গা রাখো, তাহলে কি গাছটা বাঁচবে? না, কারণ পানি হলো গাছের প্রাণ। ঠিক একইভাবে আবেগীয় সংযোগ হলো সম্পর্কের প্রাণ। তুমি হয়তো তোমার স্ত্রীকে ভালো বাড়ি দিচ্ছ, ভালো খাবার দিচ্ছ, ভালো পোশাক দিচ্ছ, কিন্তু যদি তাকে আবেগীয় পুষ্টি না দাও, তাহলে সম্পর্কটা ভেতর থেকে মরে যাচ্ছে। আবেগীয় অবহেলা কেমন দেখায়? স্ত্রী কথা বলতে চান, স্বামী ফোনে ব্যস্ত। স্ত্রী তার দিনটার কথা বলতে চান, স্বামী বলেন উ পরে শুনবু। স্ত্রী কাঁদছেন, স্বামী বলেন উ এত ছোট বিষয়ে কাঁদো কেন উ। স্ত্রী বলেন কু আমাকে সময় দাও, স্বামী বলেন কু এত সময় কোথায় গু। স্ত্রী বলেন কি তুমি আমাকে ভালোবাসো? স্বামী বলেন কু বিয়ে করেছি, এটাই তো ভালোবাসা গু। স্ত্রী প্রশংসা চান, স্বামী কখনো বলেন না কি তুমি সুন্দর কি বা তুমি ভালো করেছ। স্ত্রী জড়িয়ে ধরতে চান, স্বামী সরে যান। এটা একদিনের বিষয় না, এটা বছরের পর বছরের জমানো ক্ষত। মনোবিজ্ঞান কি বলে? সু জনসন, ইমোশনালি ফকিজ থেরাপি এফট এর প্রতিষ্ঠাতা, তার গবেষণায় দেখিয়েছেন মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলোর একটি হল অ্যাটাচমেন্ট নিড বা সংযুক্তির চাহিদা। প্রতিটি মানুষ চায় আমি কারো কাছে গুরুত্বপূর্ণ, কেউ আমাকে দেখছে, কেউ আমার জন্য আছে। যখন এই চাহিদা দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকে, তখন মানুষ মানসিকভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে, এবং ক্ষুধার্ত মানুষ খাবার খোঁজে, যেখানে পায় সেখানে গু। এই কি আবেগীয় ক্ষুধা গেই অনেক সময় একজন নারীকে বাইরের কোনো পুরুষের দিকে ঠেলে দেয়া, কারণ সেই পুরুষ হয়তো তাকে শোনেন, তাকে মূল্য দেন, তাকে বোঝেন, যেটা তার স্বামী করেন না। ধরো নাহিদা ও তার স্বামী ফারুক। বিয়ে হয়েছে 12 বছর। ফারুক সাহেব একজন সফল ব্যবসায়ী, ভালো আয় করেন, সুন্দর বাড়ি গাড়ি সবই আছে। কিন্তু ফারুক সাহেব সকালে অফিসে যান, রাতে ফেরেন, খান, ঘুমান। নাহিদার সাথে কথা বলার সময় নেই। নাহিদা যখন কিছু বলতে চান, ফারুক সাহেব ফোনে ফেসবুক দেখেন। 12 বছরে নাহিদা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছেন নিজের ঘরেই। তিনি আছেন, কিন্তু কেউ তাকে দেখে না। একদিন নাহিদার পুরনো কলেজের একজন বন্ধু ফেসবুকে মেসেজ করলেন, কেমন আছো? অনেকদিন পরে তোমাকে খুঁজে পেলাম কি। নাহিদা জবাব দিলেন। কথা হলো। সেই বন্ধু তার কথা শুনলেন, মনোযোগ দিলেন, বললেন, তুমি কি জানো তুমি কতটা স্পেশাল? নাহিদা 12 বছর পরে প্রথমবার অনুভব করলেন, কেউ আমাকে দেখছে, কেউ আমাকে মূল্য দিচ্ছে গু। এভাবেই শুরু হলো। এখন নাহিদা কি খারাপ মেয়ে? নাকি ফারুক সাহেব 12 বছর ধরে তার স্ত্রীকে আবেগীয়ভাবে অবহেলা করেছেন? আমি বলছি না নাহিদার সিদ্ধান্ত সঠিক ছিল। পরকীয়া কোনোভাবেই সমাধান না, কিন্তু কারণটা বোঝা জরুরি, যাতে আমরা প্রতিরোধ করতে পারি। কিভাবে প্রতিরোধ করবে? প্রতিদিন তোমার স্ত্রীকে সময় দাও, অন্তত 20 মিনিট কোয়ালিটি টাইম। তার কথা মনোযোগ দিয়ে শোনো, ফোন রাখো, টিভি বন্ধ করো। তাকে প্রশংসা করো, আজ তুমি সুন্দর লাগছে, তুমি ভালো রান্না করেছ। তাকে জড়িয়ে ধরো, যৌন উদ্দেশ্য ছাড়াই, শুধু ভালোবাসার প্রকাশ হিসেবে। তার আবেগকে গুরুত্ব দাও, ছোট বিষয় বলে উড়িয়ে দিও না। দ্বিতীয় কারণটি হল দাম্পত্য শারীরিক ঘনিষ্ঠতায় দীর্ঘমেয়াদী অসন্তোষ। এটা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এখানে সংক্ষেপে বলি, কারণ এটা পরকীয়ার একটি অত্যন্ত শক্তিশালী চালিকাশক্তি। গবেষণা কি বলে? আর্কাইভস অফ সেক্সুয়াল বিহেভিয়ারে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব বিবাহিত নারী তাদের দাম্পত্য যৌন জীবনে ধারাবাহিকভাবে অসন্তুষ্ট ও তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর সম্ভাবনা 3 গুণ বেশি। কেন এটা ঘটে? প্রথমত, অনেক স্বামী শারীরিক ঘনিষ্ঠতায় শুধু নিজের তৃপ্তির দিকে মনোযোগ দেন, স্ত্রীর তৃপ্তির দিকে না। ফলে স্ত্রীর কাছে এটা একটা কাজ হয়ে দাঁড়ায়, আনন্দ না। দ্বিতীয়ত, অনেক পুরুষ বোঝেন না যে নারীর যৌন প্রতিক্রিয়া পুরুষের চেয়ে অনেক আলাদা। নারীর জন্য শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক না, এটা আবেগীয়। যদি সারাদিন স্বামী উপেক্ষা করেন, রাগ দেখান, অবহেলা করেন এবং রাতে শুধু শারীরিক চাহিদা পূরণ করতে চান, তাহলে স্ত্রীর কাছে এটা ব্যবহৃত হওয়া ঘির অনুভূতি তৈরি করে। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে স্বামীর নিজের শারীরিক সমস্যা থাকে, যেমন প্রিম্যাচিওর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, কিন্তু লজ্জায় বা অজ্ঞতায় চিকিৎসা নেন না। ফলে স্ত্রীর চাহিদা পূরণ হয় না। এমিলি নাগোস্কি তার গবেষণায় বলেছেন, অনেক নারীর জন্য শারীরিক ঘনিষ্ঠতা হল ভালোবাসার ভাষা। যখন সেই ভাষায় কথা বলা বন্ধ হয়ে যায়, তখন তারা অনুভব করেন ভালোবাসায় শেষ হয়ে গেছে। একটা কঠিন সত্য বলি,
অনেক পুরুষ মনে করেন আমার স্ত্রীর যৌন চাহিদা কম বা ঘি মেয়েদের তো এসব তেমন দরকার হয় না কি এটা একটা বিশাল ভুল ধারণা। গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে নারীদেরও শারীরিক চাহিদা আছে এবং সেটা পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু প্রকাশভঙ্গিতে, নারীরা সরাসরি বলতে পারেন না কারণ সমাজ তাদের শিখিয়েছে কি এটা লজ্জার বিষয়। তোমার স্ত্রীর শারীরিক চাহিদা বোঝো, জিজ্ঞেস করো, শেখো। শুধু নিজের তৃপ্তি না, তার তৃপ্তিকেও সমান গুরুত্ব দাও। শারীরিক ঘনিষ্ঠতাকে শুধু কাজ না, যোগাযোগ হিসেবে দেখো। শারীরিক সমস্যা থাকলে ডাক্তার দেখাও, লজ্জা পেও না। সারাদিনের যত্ন ও ভালোবাসা দিয়ে রাতের ঘনিষ্ঠতার ভিত্তি তৈরি করো। তৃতীয় কারণটি অনেকেই উপেক্ষা করে, কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী। এটা হলো পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস। পরিচয় সংকট মানে কি? বিয়ের আগে একজন মেয়ের নিজস্ব পরিচয় ছিল, তিনি ছিলেন ছাত্রী, পেশাজীবী, বান্ধবী, মেয়ে। তার নিজের নাম ছিল, নিজের স্বপ্ন ছিল, নিজের পরিচয় ছিল। বিয়ের পরে ধীরে ধীরে সেই পরিচয়গুলো মুছে যায়। তিনি হয়ে যান অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের বউ। তার নিজের নাম হারিয়ে যায়। তার স্বপ্ন, শখ, আগ্রহ সব চাপা পড়ে সংসারের দায়িত্বের নিচে। এটা কেন পরকীয়ার কারণ হয়? কারণ যখন একজন মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলেন তখন তিনি একটি গভীর শূন্যতা অনুভব করেন। আমি কে? আমার জীবনের অর্থ কি? আমি কি শুধুই একটা রান্নাঘর ও একটা বাচ্চা পালনের মেশিন? এই শূন্যতা যখন চরম পর্যায়ে পৌঁছে তখন একজন নতুন পুরুষের মনোযোগ, প্রশংসা এবং আগ্রহ সেই শূন্যতা পূরণ করতে পারে বলে মনে হয়। এস্থার পেরেল এই বিষয়ে বলেছেন, অনেক নারী পরকীয়ায় জড়ান না অন্য পুরুষকে পাওয়ার জন্য, বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তারা আসলে সেই মানুষটির সাথে থাকেন না, তারা সেই অনুভূতির সাথে থাকেন যেটা তাদের বলে তুমি এখনো একজন আকর্ষণীয়, মূল্যবান, জীবন্ত মানুষ। ধরো, সুমি বিয়ের আগে একজন প্রতিভাবান শিক্ষিকা ছিলেন। বিয়ের পরে শ্বশুরবাড়ির চাপে চাকরি ছেড়ে দিলেন। সন্তান হল। 10 বছর ধরে তিনি শুধুই রান্না, ঘর পরিষ্কার, বাচ্চা সামলানো। কেউ কোনোদিন বলেনি তুমি একজন প্রতিভাবান মানুষ গো। একদিন তিনি একটি সামাজিক অনুষ্ঠানে গেলেন। সেখানে একজন পুরুষ তাকে বললেন, আপনি এত সুন্দর কথা বলেন, আপনি কি করেন? সুমি বিস্মিত হলেন, 10 বছরে কেউ তাকে এভাবে দেখেনি। সেই মুহূর্তে সুমির মধ্যে একটা ঘুমন্ত কিছু জেগে উঠল, তার হারিয়ে যাওয়া পরিচয়। তোমার স্ত্রীকে তার নিজস্ব পরিচয় ধরে রাখতে সাহায্য করো। তার শখ, আগ্রহ, দক্ষতাকে উৎসাহিত করো। তাকে শুধু বউ বা ঘিমা হিসেবে দেখো না, একজন পূর্ণ মানুষ হিসেবে দেখো। তার স্বপ্নকে সম্মান করো। যদি তিনি কাজ করতে চান, শিখতে চান, সমর্থন দাও। তাকে তার নামে ডাকো, তুমি আমার জন্য গর্বের কারণ কি, এই কথাটা বলো। চতুর্থ কারণটি হল বৈবাহিক জীবনের একঘেয়েমি এবং নতুনত্বের প্রতি মানবিক তৃষ্ণা। হেডনিক অ্যাডাপ্টেশন, আনন্দের অভিযোজন। মনোবিজ্ঞানে এই ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বলে মানুষ যে কোনো ইতিবাচক অভিজ্ঞতায় একটি সময় পরে অভ্যস্ত হয়ে যায় এবং সেটা আর আনন্দ দেয় না। বিয়ের প্রথম বছর সবকিছু নতুন, উত্তেজনাকর, রোমাঞ্চকর। স্বামীর প্রতিটি কাজ আকর্ষণীয়, প্রতিটি কথা মিষ্টি। কিন্তু 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে একই মানুষ, একই রুটিন, একই কথোপকথন, একই বিছানা। সকালে উঠো, চা খাও, অফিসে যাও, ফিরে আসো, খাও, ঘুমাও। পরের দিন আবার একই। এই একঘেয়েমি কেন বিপজ্জনক? কারণ মানুষের মস্তিষ্ক নতুনত্বের জন্য তৈরি। নিউরোসায়েন্স বলে নতুন অভিজ্ঞতা মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। ডোপামিন আনন্দ দেয়, উত্তেজনা দেয়, জীবিত থাকার অনুভূতি দেয়। কিন্তু একই অভিজ্ঞতা বারবার পুনরাবৃত্তি হলে ডোপামিনের মাত্রা কমে আসে। তাই যখন নতুন কেউ আসে, নতুন কথোপকথন হয়, নতুন অনুভূতি জাগে, তখন সেই পুরনো ডোপামিন হ্রাস ফিরে আসে এবং মস্তিষ্ক সেটাকে খুব ভালোবাসা ঘি মনে করে। এস্থার পেরেল এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা নিরাপত্তা এবং রোমাঞ্চ দুটোই চাই, কিন্তু এই দুটো পরস্পর বিরোধী। নিরাপত্তার জন্য দরকার পরিচিতি, ধারাবাহিকতা, পূর্বাভাসযোগ্যতা। কিন্তু রোমাঞ্চের জন্য দরকার রহস্য, নতুনত্ব, অনিশ্চয়তা। দাম্পত্য সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা। সম্পর্কে নতুনত্ব আনো, মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু করো। একসাথে নতুন অভিজ্ঞতা তৈরি করো, নতুন জায়গায় যাও, নতুন কিছু শেখো। ডেট নাইট চালু করো, মাসে অন্তত একবার দুজনে মিলে কোথাও যাও। রুটিন ভাঙো, প্রতিদিন একই কাজ না করে মাঝে মাঝে পরিবর্তন আনো।
একে অপরকে নতুনভাবে আবিষ্কার করো। পঞ্চম কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, মানসিক নির্যাতন এবং সম্পর্কে ক্ষমতার ভারসাম্যহীনতা। এটা একটু কঠিন বিষয়, কিন্তু বলা দরকার। মানসিক নির্যাতন কি? মানসিক নির্যাতন শুধু চিৎকার বা গালাগালি না। এটা অনেক সূক্ষ্ম রূপ নিতে পারে। ক্রমাগত সমালোচনা, তুমি কিছু পারো না গি। নিয়ন্ত্রণ, কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কি পড়বে, সব নিয়ন্ত্রণ করা। অপমান, অন্যদের সামনে ছোট করা। হুমকি, চলে যাও, তালাক দেবগু। গ্যাসলাইটিং, তুমি পাগল হয়ে যাচ্ছ, এটা তোমার মনের ভুল গু। সাইলেন্ট ট্রিটমেন্ট, দিনের পর দিন কথা না বলা, শাস্তি হিসেবে নীরবতা ব্যবহার করা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ, টাকা না দেওয়া, হিসেব চাওয়া প্রতিটি পয়সার। এই ধরনের নির্যাতন কেন পরকীয়ার কারণ হয়? কারণ একজন নারী যখন বছরের পর বছর মানসিক নির্যাতনের শিকার হন, তখন তার আত্মমূল্যায়ন, সেলফ এস্টিম ধ্বংস হয়ে যায়। তিনি নিজেকে মূল্যহীন, অক্ষম এবং অপ্রিয় মনে করতে শুরু করেন। এই অবস্থায় যদি কোনো পুরুষ তাকে সম্মান দেন, ভালোবাসেন, মূল্য দেন, তাহলে সেই পুরুষ তার কাছে উদ্ধারকর্তা, সেভিয়র হয়ে ওঠেন এবং সেই মানসিক নির্যাতনের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ মনে হয়। গবেষণা কি বলে? জার্নাল অফ ফ্যামিলি ভায়োলেন্সে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, যেসব নারী দাম্পত্য সম্পর্কে মানসিক নির্যাতনের শিকার, তাদের মধ্যে বিবাহবহির্ভূত আবেগীয় সম্পর্কে জড়ানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ তারা আসলে সেই সম্পর্কে আশ্রয় কি খোঁজেন, রোমান্স না। একটা গুরুত্বপূর্ণ কথা, আমি কোনোভাবেই বলছি না মানসিক নির্যাতন পরকীয়াকে ন্যায্য করে। না, করে না। কিন্তু আমি বলছি, যদি তুমি তোমার স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করো, সমালোচনা, নিয়ন্ত্রণ, অপমান, হুমকি দিয়ে, তাহলে তুমি তাকে ধীরে ধীরে তোমার কাছ থেকে ঠেলে দিচ্ছ। এবং যখন কেউ ঠেলে দেওয়া হয়, তখন সে কোথাও না কোথাও পড়ে। সেটা হতে পারে অন্য কারো কাছে। নিজের আচরণ পরীক্ষা করো। তুমি কি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করো? সমালোচনা করো? অপমান করো? সম্পর্কে সমতা আনো, দুজনেই সমান, কেউ কারো মালিকও না। রাগ নিয়ন্ত্রণ শেখো, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। দরকার হলে কোপস থেরাপি নাও। তোমার স্ত্রীকে একজন পূর্ণ মানুষ হিসেবে সম্মান করো। ষষ্ঠ কারণটি আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ফ্যাক্টর, সামাজিক মিডিয়া এবং ডিজিটাল সংযোগ। আজ থেকে ৩০ বছর আগে একজন বিবাহিত মহিলার পক্ষে বাইরের কোনো পুরুষের সাথে গোপন যোগাযোগ রাখা প্রায় অসম্ভব ছিল। কিন্তু আজকে একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন, ব্যাস, সারা পৃথিবী হাতের মুঠো। সামাজিক মিডিয়া কিভাবে পরকীয়ার পথ তৈরি করে? ১. পুরনো সম্পর্কের পুনর্মিলন। ফেসবুকের মাধ্যমে প্রাক্তন প্রেমিক বা কলেজের বন্ধু খুঁজে পাওয়া এখন খুবই সহজ। শুধু একটা হেগ, এভাবেই শুরু হয়। কিন্তু সেই হেগ ধীরে ধীরে দীর্ঘ কথোপকথনে, আবেগীয় সংযোগে এবং শেষ পর্যন্ত পরকীয়ায় রূপ নিতে পারে। শার্লি গ্লাসের গবেষণা অনুযায়ী ফেসবুক সম্পর্কিত পরকীয়ার হার গত দশকে ৩০০% বৃদ্ধি পেয়েছে। ২. অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। আগেই বলেছি, স্ক্রিনের পেছনে মানুষ বেশি সাহসী হয়। সামনাসামনি যা বলা যায় না, মেসেজে সেটা সহজে বলা যায়। তাই অনলাইনে আবেগীয় ও যৌন কথোপকথন শুরু করা সহজ। ৩. তুলনার সংস্কৃতি, কম্প্যারিসন কালচার। ইনস্টাগ্রামে পারফেক্ট কাপলদের ছবি দেখে নিজের সম্পর্ককে অসম্পূর্ণ মনে হয়। ওরা কত সুখী, আমি কেন এরকম না? এই তুলনা সম্পর্কে অসন্তোষ বাড়ায়। ৪. গোপনীয়তার সুবিধা। সামাজিক মিডিয়ায় গোপন অ্যাকাউন্ট, মেসেজ ডিলিট, ইনকগনিটো ব্রাউজিং এসব গোপন সম্পর্ক চালিয়ে যাওয়া সহজ করে দিয়েছে। ৫. মিক্রোচিয়ারিং, ক্ষুদ্র প্রতারণা। সরাসরি পরকীয়া না হলেও অন্য কারো ছবিতে লাইক দেওয়া, ডেমে ফ্লার্টি মেসেজ পাঠানো, গোপনে কারো প্রোফাইল দেখা, এগুলোকে বলা হয় মিক্রোচিয়ারিং। এগুলো ছোট মনে হলেও এগুলোই অনেক সময় বড় পরকীয়ার বীজ বপন করে। সঙ্গীর সাথে সামাজিক মিডিয়া ব্যবহার নিয়ে খোলামেলা কথা বলো। ডিজিটাল সীমানা, ডিজিটাল বাউন্ডারিজ তৈরি করো। প্রাক্তনদের সাথে গোপন যোগাযোগ বন্ধ করো। একে অপরের সামনে ফোন ব্যবহার করো, লুকানোর কিছু থাকা উচিত না। স্ক্রিন ফ্রি টাইম তৈরি করো, বিশেষ করে ঘুমের আগে। সপ্তম এবং সবচেয়ে গভীর কারণটি হল শৈশবের অভিজ্ঞতা এবং অ্যাটাচমেন্ট স্টাইল বা সংযুক্তির ধরন। এটা অনেকে জানেন না, কিন্তু একজন মানুষ প্রাপ্তবয়সে সম্পর্কে কেমন আচরণ করবেন সেটা অনেকটাই নির্ধারিত হয় তার শৈশবে। অ্যাটাচমেন্ট থিওরি কি? জন বোলবি এবং মেরি আইনসওয়ার্থের অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী
শিশুরা তাদের প্রাথমিক যত্নদাতার, সাধারণত মা-বাবা, সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করে সেই ধরনটিই তাদের প্রাপ্তবয়সের সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়ায়। 4টি অ্যাটাচমেন্ট স্টাইল আছে। 1. সিকিউর, নিরাপদ। যারা শৈশবে ভালোবাসা ও নিরাপত্তা পেয়েছেন তারা প্রাপ্তবয়সে সুস্থ, স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে পারেন। 2. অ্যানশিয়াস, উদ্বিগ্ন। যারা শৈশবে অনিশ্চিত ভালোবাসা পেয়েছেন, কখনো পাননি, তারা প্রাপ্তবয়সের সম্পর্কে অতিরিক্ত নির্ভরশীল, অতিরিক্ত উদ্বিগ্ন এবং ক্রমাগত আশ্বাস খোঁজেন। 3. অ্যাভয়েডেন্ট, এড়িয়ে চলা। যারা শৈশবে আবেগীয় দূরত্বের মধ্যে বড় হয়েছেন তারা প্রাপ্তবয়সে ঘনিষ্ঠতা এড়িয়ে চলেন, আবেগ প্রকাশ করতে পারেন না। 4. ডিসঅর্গানাইজড, বিশৃঙ্খল। যারা শৈশবে ট্রমা, নির্যাতন বা অত্যন্ত অস্থিতিশীল পরিবেশে বড় হয়েছেন তারা প্রাপ্তবয়সের সম্পর্কে অত্যন্ত অস্থিতিশীল আচরণ করেন। এটা পরকীয়ার সাথে কিভাবে যুক্ত? গবেষণায় দেখা গেছে অ্যানশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষদের মধ্যে পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি, কারণ তারা ক্রমাগত ভ্যালিডেশন খোঁজেন। যদি স্বামীর কাছ থেকে সেটা না পান তাহলে অন্য কারো কাছে খোঁজেন। এবং অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলের স্বামীদের স্ত্রীরাও বেশি ঝুঁকিতে থাকেন, কারণ অ্যাভয়েডেন্ট স্বামী আবেগীয় সংযোগ দিতে পারেন না, ফলে স্ত্রী আবেগীয়ভাবে ক্ষুধার্ত থাকেন। রুবি শৈশবে তার বাবাকে খুব একটা কাছে পাননি। বাবা সবসময় ব্যস্ত ছিলেন। রুবি ছোটবেলা থেকেই একটা অতৃপ্তি নিয়ে বড় হয়েছেন, আমি কি আসলে কারো কাছে গুরুত্বপূর্ণ? বিয়ের পরে রুবি তার স্বামীর কাছ থেকে সেই গুরুত্ব ও মনোযোগ চান, কিন্তু স্বামী, যিনি হয়তো অ্যাভয়েডেন্ট, সেটা দিতে পারেন না। ফলে রুবির সেই পুরনো ক্ষত আবার খুলে যায়, এবং যখন অন্য কোনো পুরুষ তাকে সেই মনোযোগ দেন রুবি সেখানে আশ্রয় নেন। এটা রুবির কি দোষ কিনা, এটা রুবির শৈশবের ক্ষতের প্রকাশ। নিজের অ্যাটাচমেন্ট স্টাইল জানো এবং সঙ্গীতটাও। শৈশবের ক্ষত থাকলে থেরাপি নাও, ট্রমা ইনফর্মড থেরাপি। সঙ্গীর আচরণের পেছনের কারণ বোঝার চেষ্টা করো। অ্যাটাচড টু ডোরেমার লেভাইন র্যাচেল হেলার, এই বইটি পড়ো। এবার আসি বিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় অংশে, মস্তিষ্কে ঠিক কী ঘটে যখন একজন বিবাহিত নারী অন্য কারো প্রতি আকৃষ্ট হন। হেলেন ফিশার, যিনি ফুমরে ব্যবহার করে মানব মস্তিষ্কে প্রেম ও আকর্ষণের মানচিত্র তৈরি করেছেন, তার গবেষণা অনুযায়ী 1. ভেন্ট্রাল tegmental এরিয়া ভিটায়। এটা মস্তিষ্কের একটি এলাকা যেটা ডোপামিন উৎপাদন করে। নতুন আকর্ষণে ভিটে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং প্রচুর ডোপামিন নিঃসরণ করে। এই ডোপামিন আনন্দ, উত্তেজনা এবং আমি বেঁচে আছি অনুভূতি দেয়া। গুরুত্বপূর্ণ তথ্য, ভিটে একই এলাকা যেটা কোকেইন ও নিকোটিনের নেশায় সক্রিয় হয়। তার মানে নতুন প্রেম বায়োকেমিক্যালভাবে নেশার সমতুল্য। 2. রেগনাক্লিস, এটা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এর অংশ। নতুন আকর্ষণে এটা বলে, এই মানুষটি তোমার জন্য ভালো, আরও কাছে যাও, এবং এই মেসেজ এতটাই শক্তিশালী যে যুক্তি, বিবেচনা, এমনকি নৈতিকতাকেও ছাপিয়ে যেতে পারে। 3. প্রেফ্রন্টাল কর্টেক্স ফেফি, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র। ফেফি হল মস্তিষ্কের সেই অংশ যেটা যুক্তি, বিচারবুদ্ধি এবং নৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। কিন্তু গবেষণায় দেখা গেছে তীব্র আকর্ষণের সময় ফেফার কার্যকারিতা কমে যায়, মানে মানুষ আক্ষরিক অর্থেই মাথা খারাপ হয়ে যায়। 4. সেরোটোনিন কমে যায়। নতুন প্রেমে সেরোটোনিনের মাত্রা কমে যায়, যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগীদের মস্তিষ্কেও দেখা যায়। তাই নতুন প্রেমে মানুষ অবসেসড হয়ে পড়ে, সেই মানুষটির কথা ক্রমাগত মনে আসে, তাকে দেখতে চায়, তার সাথে থাকতে চায়। 5. অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন বন্ধন কেমিক্যাল। দীর্ঘমেয়াদী সম্পর্কে যেমন বিয়ে, ডোপামিনের বদলে অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন বাড়ে। এগুলো বন্ধন ও নিরাপত্তা কেমিক্যাল, কিন্তু এগুলো ডোপামিনের মতো উত্তেজনা দেয় না। তাই দীর্ঘ সম্পর্কে নিরাপত্তা আছে কিন্তু উত্তেজনা নেই। তার মানে কি দাঁড়ালো এটা, যখন একজন বিবাহিত নারী নতুন কারো প্রতি আকৃষ্ট হন তখন তার মস্তিষ্কে একটি বায়োকেমিক্যাল ঝড় চলছে। ডোপামিন বাড়ছে, সেরোটোনিন কমছে, ফেফি দুর্বল হচ্ছে। তিনি আক্ষরিক অর্থে একটি রাসায়নিক নেশার মধ্যে আছেন। এটা কি তাকে দায়মুক্ত করে? না, কারণ মস্তিষ্কের রসায়ন আমাদের প্রভাবিত করে কিন্তু নিয়ন্ত্রণ করে না। আমরা আমাদের আবেগের দাস নই, আমরা আমাদের সিদ্ধান্তের জন্য দায়ী। কিন্তু এই রসায়ন বোঝা জরুরি, যাতে আমরা জানি শত্রুটা কতটা শক্তিশালী। এতক্ষণ আমি সমস্যা বললাম, এখন সমাধান বলি, কারণ সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট না, সমাধানও জানতে হবে।
সমাধান 1, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট কু আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট। জন গটম্যান একটি সুন্দর ধারণা দিয়েছেন ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। তিনি বলেন প্রতিটি সম্পর্কে একটি আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট আছে। যখন তুমি ভালো কিছু করো, প্রশংসা, সময় দেওয়া, সাহায্য, তখন তুমি সেই অ্যাকাউন্টে জমাগি করছো। যখন তুমি খারাপ কিছু করো, সমালোচনা, উপেক্ষা, ঝগড়া, তখন তোলা হচ্ছে। সুখী সম্পর্কের জন্য জমা সবসময় তোলার চেয়ে বেশি হতে হবে। গটম্যানের গবেষণা আদর্শ অনুপাত হল প্রতি একটি নেতিবাচক মিথস্ক্রিয়ার বিপরীতে 5টি ইতিবাচক মিথস্ক্রিয়া। একে বলা হয় ম্যাজিক রেশিও 5, 1। সমাধান 2, লাভ ল্যাঙ্গুয়েজেস কি ভালোবাসার ভাষা জানো? গ্যারি চ্যাপম্যানের কি 5 লাভ ল্যাঙ্গুয়েজেস কি তত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষের ভালোবাসা প্রকাশ ও গ্রহণ করার একটি নির্দিষ্ট ভাষা আছে। 1, ওয়ার্ডস অব অ্যাফার্মেশন, প্রশংসা ও উৎসাহমূলক কথা। 2, কোয়ালিটি টাইম, একসাথে মানসম্পন্ন সময় কাটানো। 3, ফিজিক্যাল টাচ, শারীরিক স্পর্শ, শুধু যৌন না, জড়িয়ে ধরা, হাত ধরা। 4, অ্যাক্টস অফ সার্ভিস, সেবামূলক কাজ, রান্না, ঘরের কাজ, সাহায্য। 5, রিসিভিং গিফটস, উপহার দেওয়া। তোমার স্ত্রীর ভালোবাসার ভাষা কোনটি সেটা জানো এবং সেই ভাষা ভালোবাসো। সমাধান 3, নিয়মিত উৎসাহকেন্দ্রী কথোপকথন। সপ্তাহে অন্তত একবার বসে কথা বলো। তুমি কেমন আছো? আমাদের সম্পর্কটা কেমন যাচ্ছে? কিছু কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি কি করতে পারি? এই ধরনের কথোপকথন সম্পর্কে স্বচ্ছতা আনে এবং ছোট সমস্যাগুলোকে বড় হওয়ার আগেই সমাধান করে। সমাধান 4, একসাথে নতুন অভিজ্ঞতা তৈরি করো। গবেষণায় দেখা গেছে যে দম্পতি একসাথে নতুন ও উত্তেজনাকর কার্যকলাপে অংশ নেন তাদের সম্পর্কে ডোপামিনের মাত্রা বেশি থাকে এবং সন্তুষ্টির হার বেশি। তাই একসাথে নতুন কিছু করো। নতুন জায়গায় ভ্রমণ, নতুন রেস্তোরাঁ, নতুন শখ, নতুন কিছু শেখা, যে কোনো কিছু। সমাধান 5, রিপেয়ার অ্যাটেম্পস কি মেরামতের চেষ্টা। গটম্যানের গবেষণা অনুযায়ী সুখী দম্পতিদের মধ্যেও ঝগড়া হয়, কিন্তু পার্থক্য হল সুখী দম্পতিরা রিপেয়ার অ্যাটেম্পস কি করেন। মানে ঝগড়ার পরে ক্ষমা চাওয়া, হাসিয়ে দেওয়া, জড়িয়ে ধরা, এই ছোট ছোট মেরামতের চেষ্টা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সমাধান 6, প্রফেশনাল হেল্প, পেশাদার সাহায্য। যদি সম্পর্কে গভীর সমস্যা থাকে তাহলে একজন ম্যারেজ কাউন্সেলর বা কাপলস থেরাপিস্টের কাছে যাও। এটা কোনো দুর্বলতা না, এটা সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয়। সমাধান 7, নিজেকে আপডেট করো। শুধু সম্পর্কে না, নিজেকেও আপডেট করো। নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের যত্ন নাও, নিজের দক্ষতা বাড়াও। কারণ তুমি যত ভালো মানুষ হবে তোমার সম্পর্ক তত ভালো হবে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। 1, কারণ বোঝা মানে ন্যায্যতা দেওয়া না। আমি আজকে যে 7টি কারণ বললাম সেগুলো বোঝার উদ্দেশ্য হলো প্রতিরোধ, সমর্থন না। পরকীয়া সবসময় একটি ভুল সিদ্ধান্ত যেটা একাধিক মানুষকে গভীরভাবে আঘাত করে। 2, দোষটা কখনোই একজনের কি না। পরকীয়া একটি জটিল বিষয় এবং এর দায় কখনোই শুধু একজনের উপর চাপানো উচিত না। যিনি পরকীয়া করেছেন তার সিদ্ধান্তের দায় তার, কিন্তু সম্পর্কে যে সমস্যাগুলো ছিল সেগুলোর দায় উভয়ের। 3, নারীদের চরিত্রহীন কি বলে লেবেল করো না। আমাদের সমাজে পরকীয়া করলে নারীদের চরিত্রহীন বলে লেবেল করা হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটা অনেক সময় স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া হয়। এই দ্বৈত মানদণ্ড ক্ষতিকর এবং অন্যায়। পরকীয়া সে পুরুষ করুক বা নারী সমানভাবে ভুল। 4, সন্তানদের কথা ভাবো। পরকীয়ার সবচেয়ে বড় শিকার হল সন্তানরা। তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক রক্ষা করা জরুরি, এবং যদি সম্পর্ক রক্ষা সম্ভব না হয় তাহলে সন্তানদের ক্ষতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করো। 5, পরকীয়ার পরেও সম্পর্ক পুনর্গঠন সম্ভব। হ্যাঁ, এটা সত্য। গটম্যানের গবেষণা অনুযায়ী পরকীয়ার পরেও প্রায় 60-70% সম্পর্ক পুনর্গঠন সম্ভব যদি উভয় পক্ষ সত্যিকারের প্রচেষ্টা করেন এবং পেশাদার সাহায্য নেন। তাই হতাশ হইও না, সম্ভাবনা আছে। ভাই, আজকে আমি তোমার সাথে একটা কঠিন, সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই কারণগুলোর প্রায় সবটি প্রতিরোধযোগ্য। যদি দুজন সঙ্গী, স্বামী এবং স্ত্রী, তাদের সম্পর্কে সময়, শ্রম, মনোযোগ এবং ভালোবাসা দেন তাহলে এই কারণগুলো কখনোই বিস্ফোরণের পর্যায়ে পৌঁছাবে না। একটা কথা মনে রাখো,
পরকীয়া কোনো সমাধান না, এটা একটা সমস্যার উপসর্গ। ঠিক যেমন জ্বর কোনো রোগ না, জ্বর হলো শরীরে কোনো সমস্যা আছে তার সংকেত। তেমনি পরকীয়া হলো সম্পর্কে কোনো গভীর সমস্যা আছে তার সংকেত। তাই সংকেত দেখো, সমস্যা বোঝো এবং সমাধান করো। সেটাই বুদ্ধিমানের কাজ। আমি শেষ করব এস্থার পেরেলের একটি অসাধারণ উক্তি দিয়ে। একটি সুন্দর সম্পর্ক হলো দুটি অসম্পূর্ণ মানুষের একটি অসম্পূর্ণ যাত্রা, যেখানে দুজনেই প্রতিদিন চেষ্টা করে একটু একটু করে সম্পূর্ণ হতে। সমস্যা তখনই শুরু হয় যখন চেষ্টা করা বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা বন্ধ করো না। তোমার স্ত্রীকে ভালোবাসো, কথায়, কাজে, আচরণে, প্রতিটি দিন। তাকে দেখো, তাকে শোনো, তাকে মূল্য দাও। কারণ একটি সুখী দাম্পত্য জীবন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, এবং সেটা রক্ষা করার দায়িত্ব দুজনেরই। তুমি কি তোমার দায়িত্বটা পালন করবে? আমি জানি তুমি করবে। যদি এই ভিডিওটি তোমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার পরিচিত বিবাহিত মানুষদের সাথে শেয়ার করো। কমেন্টে আমাকে বলো তুমি কোন কারণটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো এবং তুমি তোমার সম্পর্ক রক্ষায় কি পদক্ষেপ নিচ্ছ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব পরকীয়ার পরেও কি সম্পর্ক পুনর্গঠন সম্ভব। মনোবিজ্ঞান কি বলে কি, তাই চ্যানেলের সাথে থাকো। ততক্ষণ ভালো থাকো, ভালোবাসো এবং তোমার সম্পর্ককে প্রতিদিন একটু একটু করে আরও সুন্দর করো। আসসালামু আলাইকুম।